সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের পড়াবো একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের উপর। আর গুণগত রসায়নের উপর আজকে প্রথম ক্লাস। তো আজকের যে বিষয়গুলো থাকবে সেখানে থাকবে এক মূল কণিকা সম্পর্কে, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা লেখাপড়া করব। তো আজকে শুরু করা যাক। ক্লাসে কি আছে? প্রথমে আমরা দেখি পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে, তোমরা জানো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। তাই পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এই ক্ষুদ্রতম কণাটাকে পরমাণু বলে। আর মূল কণিকা হচ্ছে প্রতিটি পরমাণু অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত। এই পরমাণুর এই ক্ষুদ্র কণিকাগুলোকে মূল কণিকা বলা হয়। আমি আবার বলি, প্রতিটি পরমাণু, লেখাও আছে, প্রতিটি পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত। এদেরকে পরমাণুর মূল কণিকা বলে। তো মূল কণিকা তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে যদি বলে মানে মূল কণিকা কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। তো স্থায়ী মূল কণিকা কোনগুলো? স্থায়ী মূল কণিকা হচ্ছে যেসব কণিকা সব পরমাণুতেই কি থাকে, এরকম বিদ্যমান থাকে বা উপস্থিত থাকে, তাদেরকে স্থায়ী মূল কণিকা বলা হয়। আচ্ছা, অর্থাৎ যেসব কণিকা এবং সব পরমাণুর মধ্যে কি থাকে, উপস্থিত থাকে বা বিদ্যমান থাকে, তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটি: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটি: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এরপর হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা হচ্ছে যেসব কণিকা এই কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য উপস্থিত থাকে, তাদেরকে বলা হয় অস্থায়ী কণিকা। আমি আবার বলি, যেসব কণিকা কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য উপস্থিত থাকে, তাদেরকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। তো অস্থায়ী মূল কণিকা কি কি আছে? মেসন, পজিট্রন, পাইওন, নিউট্রিনো, এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। আর কম্পোজিট কণিকা হচ্ছে কিছু কিছু মৌলের পরমাণুর মধ্যে এই অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকার বিদ্যমান থাকে, এদেরকে বলা হয় কম্পোজিট কণিকা। অর্থাৎ কিছু কিছু মৌলের পরমাণুর মধ্যে অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা বিদ্যমান থাকে, এদেরকে বলা হয় কম্পোজিট কণিকা। এটা যেমন হচ্ছে ডিউটেরন, তারপরে আলফা কণা ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, যেগুলো পড়ালাম এগুলো সংজ্ঞা কখনোই তোমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু আসবে না, কিন্তু এখান থেকে নৈবর্তিক আসতে পারে। যে যদি বলা হয় মূল কণিকা কয় প্রকার, তারপরে এরকম কোন কণিকা, যদি বলে পজিট্রন, এটা কি স্থায়ী মূল কণিকা, অস্থায়ী কণিকা, না কম্পোজিট, এই ধরনের নৈবর্তিক তোমাদের আসতে পারে। তো তোমরা যে পড়াটা, যে বিষয়টা পড়ালাম, এটা তোমরা মূলত নৈবর্তিকের জন্য পড়বে। এখন আমরা পড়ব এই স্থায়ী মূল কণিকা, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের আপেক্ষিক ভর এবং প্রকৃত ভর এবং আপেক্ষিক আধান, প্রকৃত আধান সম্পর্কে। তো আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক শব্দটার অর্থ তোমরা জানো, এটা হচ্ছে কারো সাপেক্ষে, সাপেক্ষে, অর্থাৎ কারোর সাথে অন্য কারোর সাথে তুলনা করে যে ভরটা নির্ণয় করা হয়, সেটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। এটা প্রথম ছিল হাইড্রোজেন স্কেল, হাইড্রোজেন স্কেল ছিল, এরপরে এখন হচ্ছে কার্বন স্কেল। তো আমি হাইড্রোজেন স্কেলেরটাই একটু বলি। তো হাইড্রোজেন স্কেলে অর্থাৎ সাথে বা হাইড্রোজেন স্কেলে কীভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করেছে বিজ্ঞানীরা, সেখানে অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় যত গুণ ভারী, তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আবার বলি,
কোনো মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় যত গুণ ভারী তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তো এটা ধরো যে এরকম হতে পারে, আমি যদি উদাহরণ দিয়ে বলি যে একটা দাঁড়িপাল্লার এক পাশে ধরো হাইড্রোজেনের একটা পরমাণু তুমি রাখলে আর অপর পাশে এরকম অক্সিজেনের একটি পরমাণু রাখলে, তো দেখা যাবে যে যেহেতু পৃথিবীতে যত মৌল আছে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, সুতরাং অক্সিজেনের পাল্লাটাই কিন্তু ভারী হবে। এখন তুমি যদি হাইড্রোজেনের পাশে একটা দুইটা এরকম তিনটা এরকম করতে করতে যদি 16টা হাইড্রোজেন পরমাণুকে রাখো তাহলে দেখা যাবে যে এটা সমান হবে। তার মানে অক্সিজেনের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় 16 গুণ ভারী। এই জন্য অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, এই জন্য এটা হচ্ছে অক্সিজেন আপেক্ষিক পারমাণবিক ভর। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে একটি প্রোটনের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে করা হয়েছে, ধরো যে এক পাশে হাইড্রোজেনের একটা পরমাণু আর এক পাশে এরকম একটা প্রোটনকে রাখা হয়েছে, দেখা যায় সমান। তার মানে এই একটি প্রোটনের ভর হাইড্রোজেনের একটি পরমাণুর সমান, এই জন্য এরকম কি প্রোটনের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয় 1। ঠিক অনুরূপভাবে নিউটনের আপেক্ষিক পারমাণবিক ভর এটাও 1। আর এবার হচ্ছে ইলেকট্রন। এখন ইলেকট্রন এটা আবার ধরো যে একটা হাইড্রোজেনকে রাখলাম আর একটা ইলেকট্রনকে রাখলাম, তো ইলেকট্রন আরও হালকা। তো দেখা গেল যে 1840 বা কেউ লেখা 1838, কোথাও কোনো কোনো বই আছে 1837, অর্থাৎ 1838টা ইলেকট্রনের ভর হচ্ছে একটি হাইড্রোজেনের ভরের সমান। তাহলে আমাদের একটি ইলেকট্রনের ভর কত হবে, আমরা যদি ঐকিক নিয়মে করি এরকম যে 1838, অর্থাৎ এতটি ইলেকট্রনের ভর সমান হচ্ছে 1। অতএব একটি ইলেকট্রনের ভর কত হবে, 1/1838। প্রিয় শিক্ষার্থী, তাহলে হাইড্রোজেনের সাথে তুলনা করলে একটি ইলেকট্রনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, 1/1838 বা 1840 যেটা। এটা হচ্ছে প্রকৃত ভর। একটি প্রোটনের প্রকৃত ভর 1.672 গুণন 10⁻²4 গ্রাম, আর একটা নিউটনের হচ্ছে 1.675 গুণন 10⁻²4 গ্রাম। আর একটি ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 গুণন 10⁻28 গ্রাম। দেখো এই রাশিগুলো তোমাদের একটু নৈবর্তিকের মধ্যে আসতে পারে, এই রাশিগুলো, এই জন্য এগুলো তোমার 9, 10-এও তোমরা পড়েছো। এটা হচ্ছে তাহলে আপেক্ষিক ভর, আর এগুলো হচ্ছে প্রকৃত। আপেক্ষিক ভরের কিন্তু একক নেই। কেন একক নেই তোমরা 9, 10-এ পড়েছো, যে এটা আসলে ওই কোনো পরমাণুর ভরের সাথে তুলনা করে করা হয়েছে বলে তাদের ওই ভরের এককগুলো কেটে এটার আর কোনো একক থাকে না। তাহলে আমাদের গেলো আপেক্ষিক পারমাণবিক ভর, এটা গেলো প্রকৃত ভর। ঠিক আপেক্ষিক আধান, যে একটা প্রোটনের আপেক্ষিক আধান ধরা হয় +1, আর নিউটনের তো আধান 0 নিরপেক্ষ 0, আর একটা ইলেকট্রনের হচ্ছে -1। আর একটা প্রোটনের প্রকৃত আধান হচ্ছে কত, +1.60 গুণন 10⁻19 কুলম্ব, কুলম্ব। আর নিউটনের তো আধান যেহেতু আপেক্ষিক আধানও নেই প্রকৃত আধানও নেই, তাই প্রকৃত আধান 0, আপেক্ষিক আধান 0। আর ইলেকট্রন হচ্ছে ঠিক নেগেটিভ, -1.60 গুণন 10⁻19 কুলম্ব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই রাশিগুলো, তবে ইলেকট্রনের এই ভরটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। এটা আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব, ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ বা ওই কক্ষপথের ব্যাসার্ধ, তখন কিন্তু ইলেকট্রনের এই ভরটা আমাদের খুবই কাজে লাগবে। কাজেই এই রাশিগুলো তোমরা নৈবর্তিকের জন্য একটু মনে রাখবে, এতটুকুই। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা পড়ব হচ্ছে এই আইসোটোপ, আইসোবার, এগুলোর সম্পর্কে। আসলে প্রকৃতিতে একই মৌলে বিভিন্ন এই ধরনের পরমাণুর উপস্থিতি পাওয়া যায়। এই কারণে এদেরকে বলা হয় যেমন আইসোটোপ, আইসোবার, আইসোটোন। তো এখন আমি তোমাদের একটু কিছু পূর্বে 9, 10-এ কিছু বিষয় একটু বলি। তোমরা জানো যে পারমাণবিক সংখ্যা একটা শব্দ তোমরা পড়েছো। কোনো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত এই প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা হচ্ছে
কোনো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। আচ্ছা, এখন আইসোটোপ, আমরা আইসোটোপের সংজ্ঞা, আমরা একটা সংজ্ঞাকে একটু চেঞ্জ করে দিয়ে আইসোটোপ, আইসোবার, আইসোটোনের সংজ্ঞা আমরা লিখতে পারি। দেখো কিভাবে, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আমি আবার বলি, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন এখানে কার্বন 6-11, এখানে 6-12, তো এই কার্বনের প্রোটন সংখ্যা কত? 6, আর ভর সংখ্যা কত? 11। তাহলে নিউটন সংখ্যা, আমরা জানি ভর সংখ্যার মধ্যে আছে কি? প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। সুতরাং এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা বের হবে 5। আর এটাতে দেখো কার্বনের এখানে প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা 12, তাহলে এখানে নিউটন সংখ্যা 6। তো কি দাঁড়ালে, এই দুটি পরমাণুর প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা 6, এটাও 6, কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। সুতরাং এই দুটি পরমাণু হবে পরস্পরের আইসোটোপ। আমি যদি এইভাবে যদি কখনো লিখি, ধরো আমি বললাম যে এ, এখানে আমি বললাম এক্স ওয়াই, এটা বি, এটা বললাম এক্স ওয়াই, সরি এটা আমি ওয়াই জেড দিলাম। তাই দেখো এ এবং বি, এই দুটি পরমাণুর প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ এটাও এক্স, এটাও এক্স, আর ভর সংখ্যা ভিন্ন। আর এখান থেকে যেটা বিয়োগ করি সেটাও ভিন্ন হবে। সুতরাং এরাও এভাবেও লেখা যায় সাধারণভাবে, যে এরা এই দুটো হবে, এ এবং বি হবে পরস্পরের আইসোটোপ। এখন আমরা পড়বো আইসোবার। আইসোবারের বেলায় দেখো এই সংজ্ঞাটার মধ্যেই আমরা যদি এখানে দিই, যেসব পরমাণুর, এখানে আমি বললাম যে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের, এখানে হবে আইসোবার। আইসোবার কিভাবে বলবো আইসোবারের সংজ্ঞাটা? জি, আইসোবার যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আমি আবার বলি, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেমন আমরা এর একটা উদাহরণ দিতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এবার যে কপার 29-64, জিঙ্ক 30-64, তো দেখো এখানে প্রোটন সংখ্যা 29, এর প্রোটন সংখ্যা 30, এটা ভর সংখ্যা 64, আর বিয়োগ এটা হয় 35-64। তাহলে এই ক্ষেত্রে দেখো ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, এই জন্য এই দুটা পরমাণু পরস্পরের হবে আইসোবার। তাহলে কি বলছি, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আইসোবারকে আমরা এখানে যদি এইভাবে করে লিখি, আমি একটা বললাম এক্স, এটা এক্স, এটা ওয়াই, তার মানে এই দুটি পরমাণু দেখো
ভর সংখ্যা, সরি এটা দিলাম এক্স, এটাও এক্স, আচ্ছা এটা দিলাম জেড। অর্থাৎ এখানে ভর সংখ্যা দুটা সমান এবং প্রোটন সংখ্যা ভিন্ন, শুধু নিউটন সংখ্যাও কি হবে, ভিন্ন হবে। তাহলে এই দুটা পরমাণু হবে পরস্পরের আইসোবার। তাই কি বলছি, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এখন আমরা করবো আইসোটোন। আইসোটোন, আইসোটোনের বেলা কেমন হবে, এবার নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। আগে পরে বলে কোনো সমস্যা নাই। কি বলছি, তাদেরকে পরস্পরের আইসোটোন। আবার বলি, যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তাই দেখো কত সহজে, যে যখন তিনটা জিনিস, যখন প্রোটন সংখ্যা সমান আর ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তখন হচ্ছে আইসোটোপ, আর যখন ভর সংখ্যা সমান প্রোটন আর নিউটন সংখ্যা ভিন্ন তখন আইসোবার, আর যখন নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন তখন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। এবার তার আমরা উদাহরণ যদি দিই, এখানে আমি ধরলাম ফসফরাস 15 আর 31, অর্থাৎ ফসফরাসের প্রোটন সংখ্যা 15 আর ভর সংখ্যা 31, আর সালফারের প্রোটন সংখ্যা 16 আর ভর সংখ্যা 32। এই ক্ষেত্রে দেখো আমরা যদি বের করি কি হবে, প্রোটন সংখ্যা 15, এখানে প্রোটন সংখ্যা 16, এটা ভর সংখ্যা 31, এটা 32, কিন্তু এটা নিউটন সংখ্যা দেখো এটাও 16, এটা 16। তো কি দাঁড়াবে দেখো, এই দুটি পরমাণু দেখো নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, সুতরাং এই দুটি পরমাণু হবে পরস্পরের আইসোটোন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা একটা সংজ্ঞা লিখেই শুধু চেঞ্জ করে দিয়ে দেখো তিনটা সংজ্ঞা লিখতে পারি। যে আইসোটোপ, তাহলে আইসোটোপের বেলা হবে যেসব পরমাণু এরকম প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তখন এদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আর আইসোবারের বলা হবে যেসব পরমাণু ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরে আইসোবার বলে। আর আইসোটোন হবে যেসব পরমাণু নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী আজকের পড়া। তো আজকে এতটুকুই থাক, পরবর্তীতে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।